রূপকথার যে প্রাণীগুলো মানুষকে প্রাচীনকাল থেকে মুগ্ধ করে আসছে তার একটা হলো ড্রাগন। বাংলাদেশে ড্রাগন শুধুমাত্র একটা রূপকথা হলেও চীনে এর থেকে অনেক বেশি কিছু। পাশ্চাত্যে ড্রাগনকে শয়তান আর লোভী প্রাণী হিসেবে দেখানো হলেও চীনে এদেরকে জ্ঞানী আর স্বর্গীয় প্রাণী মনে করা হয়। চীনা রূপকথায় ড্রাগনের প্রভাব এতটা যে এদের দেবতার সাথে তুলনা করা হয়। চীনারা মনে করে ড্রাগনেরা বৃষ্টি, নদী, সাগর, মেঘ এমনকি ঋতুও নিয়ন্ত্রণ করে। খরা কিংবা বন্যা হলে ধরা হয় ড্রাগন রেগে আসছে। এজন্য কৃষকরা বৃষ্টির জন্য ড্রাগনের কাছে প্রার্থনা করত, যেটা আধুনিক সময়ে ড্রাগন ডান্স হিসেবে অনুষ্ঠিত হয়। আজকে ড্রাগন আর ড্রাগনদের সম্পর্কে মজার কিছু গল্প বলবো, যেগুলো শুধুমাত্র রূপকথাতেই সম্ভব। চীনা রূপকথার ড্রাগনদের এই 5টা তথ্য জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। চলুন শুরু করি। ড্রাগনরা যে কোনো রূপ হতে পারে, মানুষ, পশু, পাহাড়। এটা পাখির মতো ছোট হতে পারে, আবার পাহাড়ের মতো বড় হতে পারে। ড্রাগনরা ঝড় আর বৃষ্টি নিয়ন্ত্রণ করতে পারে। বৃষ্টির জন্য চীনে ড্রাগন ডান্স করা হয়, যেখানে ড্রাগনের মূর্তি বানিয়ে সবাই শহর জুড়ে নাচে। ড্রাগনরা ডানা ছাড়াই উঠতে পারে। ড্রাগনেরা অমর, এরা বয়সের কারণে মারা যায় না। একটা ক্লাসিক ড্রাগন 9টা প্রাণীর মিশ্রণ। হরিণের শিং, উটের মাথা, খরগোশের চোখ, সাপের গলা, কার্প মাছের আঁশ, ঈগলের নখর, বাঘের থাবা, এই সবগুলো মিলে একটা ড্রাগন। নেচারের আলটিমেট রিমিক্স। আপনার কোনটা সবথেকে আশ্চর্য লাগলো? আচ্ছা, আপনি কি শুনেছেন যে বাবা ছাড়া কেউ মা হয়েছে? চীনের সাই নামের এই মেয়েটা 10 সন্তানের মা হয়েছিল কোনো বাবা ছাড়াই, একটা গাছের গুঁড়ি স্পর্শ করার মাধ্যমে। কিছুদিন পর মেয়েটা নদীর পাড়ে দাঁড়িয়ে থাকার সময় গাছের গুঁড়িটা ড্রাগনের রূপ নেয় এবং মেয়েটার বাচ্চাদের দেখতে চায়। মেয়েটা বুঝতে পারে তার সন্তানদের বাবাকে। তাই যখন সে সন্তানদের ড্রাগনের সামনে নিয়ে আসে, তখন ভয়ে সবাই পালিয়ে যায়, তাকে শুধু ছোট সন্তানটা। ড্রাগন সেই বাচ্চাটার পিঠে জিহ্বা দিয়ে ড্রাগন ট্যাটু এঁকে নেয়, আর বাচ্চাটার নাম রাখে জিউলং। ড্রাগনের আশীর্বাদে জিউলং পরবর্তী রাজা হয়। জিউলংয়ের উত্তরসূরিদের এখন আওলাই জনগোষ্ঠী নামে উদ্ভিত করা হয়, যারা পিঠে ড্রাগনের ট্যাটু আঁকে। আপনি কি ড্রাগন ভালোবাসেন? তাহলে সাহসী হন। তাহলে যখন সত্যি সত্যি ড্রাগন দেখা দিবে, তাহলে আপনিও চীনের এই রাজা ইয়েগাওয়ের মতো পালানোর পক্ষে থাকবেন। চীনের সম্রাট ইয়েগাও পাগলের মতো ড্রাগন পছন্দ করত। সে তার সমস্ত প্রাসাদটা ড্রাগনের ছবি, মূর্তি, ভাস্কর্য দিয়ে সাজিয়েছিল। তার এই ভালোবাসা দেখে একদিন একটা সত্যিকারের ড্রাগন প্রাসাদ দেখতে আসলো। কিন্তু সত্যিকারের ড্রাগন দেখতে এতটা ভয়ানক ছিল যে ইয়েগাও থাকতে না পেরে পালিয়ে যায়। আপনি যদি টাইম ট্রাভেল করে 1200 সালে চলে যান, তবে এই ধরনের কাপড় কখনোই পরবেন না যেটাতে ড্রাগনের ছবি আছে। তাহলে মাথা নিয়ে বর্তমানে ফিরে আসতে পারবেন না। কারণ প্রাচীন চীনে ড্রাগনের ছবি আঁকা কাপড় শুধুমাত্র সম্রাটরাই পরতে পারত, যারা নিজেদের ড্রাগনের বংশধর মনে করত। যদি সাধারণ কেউ ড্রাগনের আঁকা ছবি পরতো, তবে তার একমাত্র শাস্তি ছিল মৃত্যু। 1911 সালের পরে আপনি পড়তে পারবেন, কারণ ততদিনে চীনা সাম্রাজ্যের পতন ঘটে গেছে। আপনি কি প্রাণীদের ভাষা বুঝতে পারেন? চীনের ডংফু নামে এক ব্যক্তি ছিল যে ড্রাগনের ভাষা বুঝতে পারত এবং সে ড্রাগন পোষ মানাতে পারত। তার এই প্রতিভার কারণে সম্রাট শুন তাকে হুনলং মানে ড্রাগন প্রতিপালক উপাধিতে ভূষিত করে। তার পরবর্তী সম্রাট কং জিয়া স্বর্গের দেবতার প্রতি আনুগত্য দেখানোর কারণে 2টি বাচ্চা ড্রাগন উপহার করে। কিন্তু ড্রাগন পুষতে হয় কীভাবে তা সে জানতো না। তাই সে আরেকজন ড্রাগন রেজার লিউলেইকে নিযুক্ত করে, যে আবার ছিল ডংফুর শিষ্য। ডংফু তাকে কী শিখিয়েছিল কে জানে। একদিন হঠাৎ মেয়ে ড্রাগনটা মারা যায়। লিউলেই কী করবে ভেবে না পেয়ে সেটাকে কেটে রান্না করে সম্রাটকে খেতে দেয়। সম্রাট এত সুস্বাদু মাংস কখনো খাননি, তাই সে আবার খেতে যায়। কিন্তু লিউলেই ড্রাগনের মাংস আবার কোথায় পাবে? উপায় না পেয়ে সে প্রাসাদ ছেড়ে পালিয়ে যায়। আচ্ছা, আপনার মতো পৃথিবীর সব থেকে শক্তিশালী প্রাণী কোনটি? চায়নাতে সব থেকে শক্তিশালী প্রাণী ধরা হয় ড্রাগনকে, যার সাথে যুদ্ধে বাস্তবিক বা কাল্পনিক কোনো প্রাণী জিততে পারবে না। এদের এমন আশ্চর্য সব ক্ষমতা রয়েছে যা অন্য কোনো প্রাণীরই নেই। যেমন ড্রাগন নিঃশ্বাস নিলে মুখ থেকে আগুন বা বিদ্যুৎ বের হয়। এরা ঝড় বৃষ্টি নিয়ন্ত্রণ করতে পারে। এরা পাখির মতো আকাশে উঠতে পারে
আবার মাছের মতো সমুদ্রে নিচে সাঁতরাতে পারে। ড্রাগনের স্কেল এতটা কঠিন যে স্টিলের কোনো অস্ত্রই ভেদ করতে পারে না। আর ড্রাগন এতটা শক্তিশালী যে লেজের বাড়িতে পাহাড়ও ভেঙে ফেলতে পারে। তাই এমন প্রাণীর সাথে যুদ্ধে দেবতারা ছাড়া আর কেউ জিততে পারবে না।